আমাদের উচ্চ মাধ্যমিক পর্যন্ত যে শিক্ষা ব্যবস্থায় কি দেখা হয় জানো তো? কে কত মুখস্থ করে মনে রাখতে পারে। তো আমাদের এডুকেশন সিস্টেম উচ্চ মাধ্যমিক পর্যন্ত শুধু তাদেরকেই ভালো হিসেবে জাজ করে, ভালো স্টুডেন্ট হিসেবে নাম্বার বেশি দিচ্ছে কাদেরকে? কারা কত মনে রাখতে পারে, তাই না? কারণ দেখো, সবার মনে রাখার ক্যাপাসিটি এক না। উত্তরটা মুখস্থ করতে হচ্ছে 1 পেজ, 1.5 পেজ, 2 পেজ। নার্সিং এ যাবে তখনও করতে হবে। সেটা লিখতে হবে। আমি যদি লিখে আসতে পারি তো আমি বেশি নম্বর পাবো। যদি লিখে আসতে না পারি, কিন্তু ব্যাপারটা বুঝেছি। সবই বুঝেছি, কিন্তু আমি লিখে আসতে পারিনি কারণ আমার মনে রাখার ক্ষমতা এতটা নাই। সেজন্য আমি নম্বরটা কম পেয়ে গেলাম। কিন্তু নাজবিন মনে রাখতে পারে। নাজবিন যাই পড়ে তাই মনে রাখতে পারে। মেমোরাইজ পাওয়ার তার ভালো। সে লিখে এসছে, সে বেশি নম্বর পেল। এবং আমাদের এডুকেশন সিস্টেম নাজমিনকে বললো এ ভালো স্টুডেন্ট, ওকে ভালো মার্কস দিল। তো এইভাবে হচ্ছে আমাদের এডুকেশন সিস্টেম উচ্চ মাধ্যমিক পর্যন্ত ডিসাইড করে যে কে ভালো স্টুডেন্ট, কে খারাপ স্টুডেন্ট। সেজন্য দেখবে অনেক ভালো ভালো মার্কস পাওয়া স্টুডেন্ট পরে ওদেরকে খুঁজে পাওয়া যায় না। পরে খুঁজে পাওয়া যায় না। এমন অনেক ক্যান্ডিডেট আছে উচ্চ মাধ্যমিকে কম নম্বর কিন্তু নিট ক্র্যাক করে এমবিবিএস পড়ে। এমন অনেক স্টুডেন্ট আছে উচ্চ মাধ্যমিকে 80% নম্বর পেয়েছে কিন্তু নিট ক্র্যাক করতে পারেনি। তাহলে উচ্চ মাধ্যমিকের বোর্ড ডিসাইড করলো যে ছেলেটা 80% পেয়েছে মানে ভালো স্টুডেন্ট। তো উচ্চ মাধ্যমিকের বোর্ড ডিসাইড করলো এ ভালো স্টুডেন্ট, কিন্তু ও নিট ক্র্যাক করতে পারছে না। তার মানে নিশ্চয়ই উচ্চ মাধ্যমিকের বোর্ড যেভাবে জাজ করছে সেই স্টুডেন্টটাকে, সেই প্রসেসটাই ভুল। কি ঠিক বলছি তো? উচ্চ মাধ্যমিকের উচ্চ মাধ্যমিকের বোর্ড একদম স্যার। ওকে জাজ করলো, ওকে 80% নম্বর দিল কিসের উপর বেস করে? যে কতটা মুখস্থ করে লিখতে পারে। কিন্তু নিট তো পুরোপুরি ব্যাপারটা আলাদা। পুরো ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি বইটাকে খুঁটিয়ে পড়তে হবে। কোথা থেকে একটা এমসিকিউ দিয়ে দিবে কোনো ঠিক নেই। হুম? আর এমসিকিউ গুলো এমন হয় যেখানে বুদ্ধি খাটাতে হয়। একদম বইয়ে যেমন টোকা আছে, মুখস্থ করলাম অমনি দেয় তা নয়, একটু ঘুরিয়েও দিতে পারে। আমি যখন পড়াতে পড়াতে বলি দেখো এই এমসিকিউটা এভাবে আসতে পারে, উল্টাভাবে আসতে পারে, আবার এইভাবে আসতে পারে, বলি না আমি? তাহলে তো এই জায়গাগুলো একটু মাথা খাটাতে হয়। তাহলে নিট পরীক্ষা বলছে এ ভালো স্টুডেন্ট, এইচএস বোর্ড বলছে এ ভালো স্টুডেন্ট। দুজনেই মেরিট ডিসাইড করছে আলাদা আলাদা জিনিসের উপর। নিট ডিসাইড করছে, আর সত্যি কথা বলতে জানো তো আসল মেরিট কারা ডিসাইড করে? আসল যেটা পদ্ধতি সেটা হচ্ছে নিট। নিটের মাধ্যমে যারা চান্স পায়, যে টাকা খাইয়ে ঘুষ খাইয়ে ওদের কথা বলছি না, যারা জেনুইনলি নিট ক্র্যাক করে সত্যি তারা খুব মানে সত্যি তারা ভালো স্টুডেন্ট, ইন্টেলিজেন্ট স্টুডেন্ট, ব্রিলিয়ান্ট স্টুডেন্ট যেটাকে বলে। সবাই পারে না নিট ক্র্যাক করতে। 80% নম্বর পাওয়া, 85% নাম্বার পাওয়া স্টুডেন্টও নিট ক্র্যাক করতে পারে না, কারণ ওইখানকার পুরো সিস্টেমটাই আলাদা। তো সেই সিস্টেমটা কিন্তু তোমাদের এএনএম জিএনএম, ইউপিএসসি বলো, নিট বলো, আইআইটি বলো, একটা কোশ্চেনে 4টা অপশন দিচ্ছে এবং বলছে কোনটা সঠিক। যদি করো তো 1 নম্বর পাবে, ভুল করলে নেগেটিভ পাবে। এই যে প্রসেস, এটা সবাই পারবে না। 90% নাম্বার পাওয়া ক্যান্ডিডেটও পারে না প্রথমবারে চান্স। কেন পাচ্ছে না? কারণ এরা একদম সিস্টেমটাই আলাদা করে দিয়েছে। মুখস্থ করলাম 1 পেজ, 1.5 পেজ, গিয়ে লিখে দিলাম, হবে না। বুঝে শুনে একদম অ্যান্সারটা করতে হবে। সেজন্য পড়ার পদ্ধতিও আলাদা। ইউপিএসসি বলো, নিট বলো, আইআইটি বলো, বই খুঁটিয়ে খুঁটিয়ে পড়তে হবে। সেই সিস্টেমে আমি তোমাদেরকে পড়াই। জানি না আর কোনো কোচিং এ পড়াই কিনা, প্রত্যেকটা লাইন ধরে ধরে মিনিং বলে বলে এবং সেই লাইন থেকে এমসিকিউ খুঁজে বের করে নিয়ে এইভাবেও দেখো আসতে পারে, এভাবেও আসতে পারে, এভাবেও আসতে পারে, কিন্তু এটা কিন্তু বুঝে নাও পারবে করতে। এভাবে আমি জানি না কেউ পড়ায় কিনা। সেজন্য আমি সেই স্টাইলেই পড়াচ্ছি। এভাবেই পড়ানো দরকার। এবার আমি তো আমার কাজটা করে দিচ্ছি। কিন্তু তোমরা এখনো পর্যন্ত ওই ওই মডেলেই পড়ছো। মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক যেভাবে পাস করেছো ওটা ভুলে যাও। পুরো প্রসেস, পড়ার প্রসেস চেঞ্জ করো। টপিক পড়ো, বোঝো। আমি তো বুঝিয়েই দিই প্রত্যেকটা লাইন ধরে ধরে। না বুঝতে পারলে আমার ভিডিওটা আবার দেখো। হ্যাঁ বুঝলাম, এবার বইটা বন্ধ করে মনে করে দেখি তো কি পড়লাম। এটা হচ্ছে একমাত্র জেনুইন প্রসেস। এইভাবে যদি পড়ো তাহলে এসব কম্পিটিটিভ এক্সাম ক্র্যাক হবে। ইন ফিউচারে চাকরির পরীক্ষা দেবে তুমি, নর্সেট দেবে। এই যে রেলওয়ের ভ্যাকেন্সি বেরিয়েছে, তোমাদের গ্রুপে পাঠাইনি জানো, স্ট্যাটাসে দিয়েছিলাম, দেখেছিলে? হুম? রেলওয়ে নার্সিং ভ্যাকেন্সি বেরিয়েছে। তো ওরা যে পরীক্ষায় বসবে যারা, এমসিকিউ কোশ্চেন থাকবে। তো সেজন্য আমি ওদেরকেও বলি, এই যে এখন যদি অভ্যাসটা তোমার ডেভেলপ হয়ে যায় না, যে বুঝে বুঝে পড়ার এবং বন্ধ করে মনে করার, তাহলে তুমি নার্সিং এ 3টা বছর ভালো করে পড়বে এই প্রসেসে। তাহলে তুমি, আমি আমার স্টুডেন্টদেরকে বারবার বলি তোমরা কিন্তু শুধু ওই প্রিভিয়াস ইয়ার সলভ করার চক্করে থেকো না। নার্সিং প্রিভিয়াস 10 ইয়ার সলভ করলেই পাস করা যায়। অনেকে তাই করে, 10 ইয়ার্স সলভ করে। 10 ইয়ার্স এর মধ্যে তো থাকে না, 10 ইয়ার্স এর মধ্যে সব থাকে?
থাকে না? যেগুলো কোশ্চেন বারবার ঘুরে ঘুরে আসছে ওগুলোই থাকে, ওগুলো সলভ করছে, গিয়ে পাস করে যাচ্ছে, 70% 80% নম্বর পেয়ে যাচ্ছে। তোমরাও ভালো করে জানো, মাধ্যমিক উচ্চ মাধ্যমিক দিয়েছো, এবিটিএ আমরা কোশ্চেন পেপার সলভ করতাম, করতাম না? হ্যাঁ স্যার। সব জিনিস সব জায়গা থেকে কোশ্চেন থাকতো এবিটিএ? থাকতো না। কিছু কিছু কোশ্চেন আছে ওগুলোই বারবার ঘোরায় পেঁচে আসে, আর কিছু কিছু চ্যাপ্টার থেকে কোশ্চেন আসেই না, ঠিক কি না? কিন্তু তোমার যখন কম্পিটিটিভ এক্সাম হবে না, ওখান থেকেও কোশ্চেন থাকবে যেগুলো থেকে তোমার, যেগুলো তুমি পড়োইনি। পাস করা নম্বর তোলার প্রসেস একদমই আলাদা, যেটা হচ্ছে শুধু 10 ইয়ার্স সলভ করলেই হয়ে যায়। কিন্তু ভালো নলেজ নিতে গেলে প্রত্যেকটা বই প্রত্যেকটা লাইন খুঁটিয়ে খুঁটিয়ে পড়তে হয়। আমি ওদেরকে জিএনএম এর যে কটা ক্লাস দিয়েছি, অ্যানাটমি, কমিউনিটি হেলথ নার্সিং, মাইক্রোবায়োলজি, একদম বই লাইন ধরে পড়িয়েছি, বই লাইন ধরে পড়ে দিয়েছি। এটাই হচ্ছে একমাত্র পদ্ধতি। এটা এইভাবে যদি না পড়ো, তাহলে দেখো ওদের সময়গুলো কিভাবে নষ্ট হচ্ছে। ওরা 3 বছর 10 ইয়ার্স সলভ করে করে নার্সিংটা পাস হয়ে বেরোচ্ছে, তারপরে দেখছে আমার কাছে নম্বর তো আছে কিন্তু নলেজ নেই। এটা আমার সাথেও হয়েছে জানো, আমিও ভুল করেছি। আমি বিএইচএমএস পড়াকালীন শুধু পাস করার চিন্তা করেছি, যদিও আমাদের পাস করা সত্যি খুব চাপ। যেভাবে যেভাবে এমবিবিএস রা সাফার করে পড়তে গিয়ে, ফেল করে, গাদা গাদা সাপ্লি পায়, আমাদেরও প্রচুর সাপ্লি করে। আর মেডিকেল সিলেবাস হিউজ, তবুও হিউজ হোক, বুঝে 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 যতটা পারো কভার করার চেষ্টা করতে হতো, শুধু পাস করার কথা ভেবেছি। এখন আবার সবগুলো বই ঘাটতে হয় জানো। সাপোজ একটা এক্সাম্পল দিচ্ছি, নার্ভাস সিস্টেম। নার্ভাস সিস্টেম মেডিসিন ফাইনাল ইয়ার, প্রচুর টপিক, নার্ভাস সিস্টেম রিলেটেড যত রোগ আছে সব বইতে দেওয়া আছে। 10 ইয়ার সলভ করে দেখি ঘুরে ঘুরে কয়েকটা রোগই বারবার আসে, কোমা, এপিলেপসি, স্ট্রোক, পার্কিনসন ডিজিজ, ওগুলোই বারবার আসছে। ওগুলোই পড়েছি, মুখস্থ করেছি, পরীক্ষার হলে লিখে দিয়েছি। আরে ভাই, ব্রেনের আরো রোগ আছে তো নার্ভাস সিস্টেমে, সেগুলো প্রিভিয়াস ইয়ারে আসেনি দেখে পড়িও নি। এখন চেম্বারে দেখছি সেগুলো পেশেন্ট আসছে, পেশেন্টকে কোনো মতো প্লাসিবো দিয়ে বলতে হচ্ছে 1 সপ্তাহ পরে আসুন এই ওষুধটা খেয়ে, এসে বই খুলতে হচ্ছে। ও আচ্ছা, এই রোগটা তো পড়িনি আমি স্টুডেন্ট লাইফে, পড়তে হচ্ছে, দেখতে হচ্ছে কি ওষুধ কাজ করছে, তারপর 1 সপ্তাহ পর সঠিক মেডিসিনটা দিচ্ছি। পিছিয়ে আছি কিনা আমি? আছি পিছিয়ে। সেম তোমাদের যারা বেরোচ্ছে এর আগে তাই করেছে, সেজন্য আর সাহস পাচ্ছে না আমি পোস্ট বেসিকের জন্য এন্ট্রান্স এক্সামে বসবো বা নট সেট দেবো বা ইউপিএসসি বা রেলওয়ে। পাস করার চিন্তা করেছে, পড়েছে, ওকে আবার সবগুলো বই খুলে পড়তে হচ্ছে, সময় নষ্ট হচ্ছে। সেজন্য একবারে ভালো করে পড়তে হয়, বই খুঁটিয়ে খুঁটিয়ে পড়তে হয়। সেই অভ্যাসটা করো। উচ্চ মাধ্যমিক পর্যন্ত যে সিস্টেমে পড়েছো ভুলে যাও, পেপার পড়ার মতো পড়েছো আর মুখস্থ করেছো ভুলে যাও। প্রত্যেকটা লাইন বুঝবো, প্রত্যেকটা টপিক বুঝবো, বন্ধ করবো, নিজেকে বলবো। যতক্ষণ না আমি নিজেকে বলতে পারছি যে পুরো ঘটনাটা কি। এই যে আমি জিজ্ঞাসা করলাম অভিব্যক্তির মুখ্য ঘটনাগুলি বলো, একজনই বললো, ও বুঝে পড়েছে, বলতে পারলো। তারপরে জিজ্ঞাসা করলাম জীবন কি করে সৃষ্টি হয়েছে পৃথিবীতে, সে প্রথম দিন থেকে। 2টো ক্লাসে না 3টে ক্লাসে আমি একই কথা বারবার বলেছি কিনা বলো, পুরো গল্পটা বলেছি। তাও একজনই মাত্র হ্যান্ড রেজ করে সেই উত্তরটা শুধু বললো, ও বুঝে পড়েছে সমাজশ্রী ব্যাপারগুলো, ওই জন্য ও বলতে পারলো। বাকিরা পেপার পেপার পড়ার মতো শুধু রিডিং পড়েছে, হবে না? আরে আমি তো সব মুখস্থ করতে বলিনি, আমি তো বলিনি বইয়ের লাইন টু লাইন বলো। আমি বলেছি ব্যাপারটা কি, তুমি কি বুঝলে। ব্যাপারটা যদি না বলতে পারো, ওই ব্যাপার থেকে এমসিকিউ আসলেও পারবে না। ব্যাপার বলতে পারলে ব্যাপার থেকে এমসিকিউটা বলতে পারবে, আমি লাইন টু লাইন বলতে বলিনি। আর পড়ানোর সময় আমি তো বলেই দিই মেন মেন পয়েন্টগুলো, এগুলোই কিন্তু আসলে এমসিকিউ এখান থেকে আসবে। বুঝেছো? উচ্চ মাধ্যমিক পর্যন্ত এডুকেশন সিস্টেম যেভাবে ডিসাইড করে যে এই স্টুডেন্টটা ভালো, এই স্টুডেন্টটা মন্দ, এই স্টুডেন্টটা মিডিয়াম, পুরো প্রসেসটাই ভোগাস। শুধু মেমোরাইজের উপর তারা ডিসাইড করে। মেমোরাইজ কারো কম কারো বেশি হতেই পারে, হতে পারে তো, সবার মেমোরাইজ পাওয়ার এক হয়? তাহলে আমার একটা এমন একটা পাল্লা লাগবে যে পাল্লায় আমি সবাইকে মাপতে পারবো। তুমি বাটখারা পাল্লা নিয়ে তেলও মাপছো, জলও মাপছো, আলুও মাপছো, মাটিও মাপছো, হবে না তো। স্টুডেন্টদেরকে একটা পাল্লায় মাপতে হবে, সেই জন্য ইউপিএসসি, নিট, এসব একটাই পাল্লা। এখানে কিন্তু একটা পাল্লাই কাজ করে, একদম ঘুরিয়ে পেঁচিয়ে কোশ্চেন দেওয়া হয়। দেখি তোমার যদি সেই সাবজেক্ট ম্যাটারের উপর যদি কনসেপ্ট থাকে তো তুমি পারবে, কনসেপ্ট না থাকলে পারবে না। কনসেপ্ট লাগবে। জলজান্ত উদাহরণ দিয়ে দিচ্ছি। একটা মেয়ে আমায় ফোন করেছিল, ফোন করে বলছে স্যার জানেন 6000টা আমি এমসিকিউ একজন আমাকে দিয়েছে, সবগুলো এমসিকিউ পড়ে গেছে কিন্তু কমন পাইনি। না পাওয়ারই কথা, কারণ তোমার এই এনএম জিএনএম এন্ট্রান্স এক্সাম বোর্ড যে পাল্লায় প্রত্যেকটা স্টুডেন্টকে মাপার চেষ্টা করছে, সেই পাল্লা সেই পাল্লায় যদি তোমাকে তোমাকে যে মাপছে
সেখানে ভালো রেজাল্ট করতে গেলে তোমাকে বুঝে পড়তে হবে, কারণ সেখানে একটাই পাল্লা, সেই পাল্লাটা হচ্ছে কারা, তাদের কনসেপ্ট ক্লিয়ার আছে। তুমি তো কনসেপ্ট পড়োনি, তুমি এমসিকিউ মুখস্থ করেছো, সেই জন্য তোমার হয়নি। দেখেছিলে ভিডিওটা আমি দিয়েছিলাম যে হ্যাঁ স্যার দেখেছি। 6000 এমসিকিউ করে চান্স পাইনি, কেন পাইনি? এই কারণেই। তোমাকে তাদের মেন্টালিটিটা বুঝতে হবে যে এনএম জেনেম এন্ট্রান্স এক্সাম যে বোর্ড কোশ্চেনটা বানিয়ে যে আমার মেরিটটা যাচাই করছে, তারা কি দেখতে চাচ্ছে? তারা দেখতে চাচ্ছে তোমার কতটা কনসেপ্ট আছে। এই যে একটা কোশ্চেন এবছর এসছে যে তৃণভোজী প্রাণী সংখ্যা বেড়ে গেল, এটাকে কোন ধরনের সংগ্রাম বলা হয়? দেখেছিলে কোশ্চেনটা লাইফ সায়েন্সে? হ্যাঁ স্যার। তো তুমি বলো সোমাশ্রী, এটা কি হবে উত্তর? অন্তঃপ্রজাতির সংগ্রাম না আন্তঃপ্রজাতির সংগ্রাম? হ্যাঁ, অন্তঃপ্রজাতি হবে। কেন? কারণ তৃণভোজীদের সংখ্যা বেড়ে গেছে, মানে সংখ্যা বেড়ে গেছে কিন্তু খাবারটা তো একই আছে, তৃণ তো একই আছে, তো নিজেদের মধ্যে ঝামেলা হবে খাওয়ার জন্য, তাই অন্তঃসংগ্রাম। অন্ত মানে ভেতরে নিজেদের মধ্যে সংগ্রাম। ভেরি গুড, দেখো ব্যাপারটা বুঝেছে। অন্তঃসংগ্রাম মানে কি? একই প্রজাতির মধ্যে সংগ্রাম। যেমন মেয়েদের মেয়েদের মধ্যে সংগ্রাম, সিট আছে 50টা, সেটা হচ্ছে শুধু ফিমেল, সেখানে মেয়েরাই একে অপরের সাথে কম্পিট করছে, পড়ছে। এটা একই প্রজাতির মধ্যে সংগ্রাম, হলো অন্ত। আন্ত মানে আলাদা আলাদা, 50টা সিট, ছেলেও চান্স পাবে মেয়েও চান্স পাবে, ব্যাস, ছেলে মেয়ে সবাই পড়াশোনা করছে 50টা সিটের জন্য, সেটা হচ্ছে আন্ত প্রজাতির। হরিণে হরিণে লড়াই করছে ঘাস নিয়ে, অন্ত প্রজাতির সংগ্রাম। আর আন্ত কি? হরিণ, বাঘ, বাঘ আর হরিণ এক্সাম্পলটা ভালো সেট হবে না এখানে, মনে করো শিয়াল বা সিংহ, বাঘ, এরা লড়াই করছে, আলাদা আলাদা প্রজাতি খাবারের জন্য, মাংস খাবার, অন্য প্রজাতিকে মেরে খাচ্ছে। তো এইটা হয়ে যাচ্ছে আন্ত। আন্তটা মনে রাখ কি, অন্ত আন্ত স্যার মনে রাখবো কিভাবে, অনেকটা তো একই। আমি বলে দিয়েছিলাম আন্তর্জাতিক। আন্তর্জাতিক বলতে কি বোঝায়? দেশের বাইরে, ইন্ডিয়া পাকিস্তান আন্তর্জাতিক সম্পর্ক খারাপ, আলাদা আলাদা দেশ হয়ে গেল, তো আন্তর্জাতিক থেকে আন্ত এসছে, তা আলাদা আলাদা প্রজাতি, এভাবে মনে রাখতে বলেছিলাম, মনে পড়ে তো সমাজশ্রী? তাহলে এখানে কনসেপচুয়াল। এবার যে মুখস্থ করেছে 6000টা কোশ্চেন, সে আরে এটা তো আমি তো এই কোশ্চেনটা তোমাকে লেখাইনি, কি হবে এটা? এই জন্য বলছি যে এন্ট্রান্স এক্সামের বোর্ড কি চাচ্ছে, তারা কি দেখতে চাচ্ছে তোমার কনসেপ্ট ক্লিয়ার আছে কিনা। বারবার বলছি কনসেপ্টে জোর দাও। আমি যখন পড়াই খুব মনোযোগ দিয়ে শুনবে, বারবার একটা কথা বলি, তোমার ব্রেন ডাল হোক তাতে কোনো যায় আসে না, তোমার যদি মনোযোগ ক্ষমতা ভালো থাকে, তুমি একদিন দাঁড়াবেই, তোমাকে কেউ আটকাতে পারবে না। দেখো মেধা জিনিসটা হয়, আমি আগে মানতাম না, তখন তো বুঝতাম না, যে আমি ভাবতাম না সবার মেধা সমান, না, মেধা সবার সমান হয় না। মেধা, যাই হোক, মেধা অনেক কিছুর উপর ডিপেন্ড করে। অনেক কিছুর উপর ডিপেন্ড, ওগুলো আলাদা টপিক ছাড়ো। সবাই সমান মেধা নিয়ে জন্ম নেয় না, অনেকের মেধা খুব ভালো হয়, অনেকের মেধা অত ভালো হয় না, অনেকের মিডিয়াম হয়। তো সেখানে তাহলে তোমরা বলতো স্যার আমার পৃথিবীতে আমি কম মেধা নিয়ে জন্মেছি, আমার এখানে কোনো দোষ নেই, তাহলে আমার দ্বারা পড়াশোনা হবে না, আমার দ্বারা চাকরি করা হবে না, তাহলে তো আমার সাথে নাইনসাফি হচ্ছে না। তোমার সাথে নাইনসাফি হচ্ছে না, তুমি কম মেধা নিয়ে জন্মালেও তুমি অনেক কিছু করতে পারবে। সেটার অনেক উদাহরণ আছে, অনেক হাজারো হাজারো উদাহরণ আছে, সেটা তোমরা ভালো করেই জানো। পড়াশোনায় ভালো ছিল না, হুম, জিরো পেতো, তা তবুও একটা ভালো জায়গায় পৌঁছে গেছে, এরকম অনেক উদাহরণ আছে, এই মুহূর্তে আমার মনে পড়ছে না। যাই হোক, এরকম অনেক গল্প আছে। হ্যাঁ, তো তোমার যদি মেধা কমও থাকে, তোমার যদি মনোযোগ ক্ষমতা ভালো থাকে, তাহলে তুমি অনেক কিছু করতে পারবে। মনোযোগ দিয়ে পড়াশোনা করো, মনোযোগ দিয়ে ক্লাস করো, এতেই এনাফ। হ্যাঁ, তোমাকে হয়তো একটু বেশি পড়তে হচ্ছে মেমোরাইজ করার জন্য, কিন্তু নাজমিনের থেকে একটু মেধা কম আছে, নাজমিন অল্প পড়লেই হয়ে যায়, কিন্তু তবুও তুমি চাইলে নাজমিনকে বিট করতে পারো, তুমি তোমার মনোযোগ ক্ষমতা দিয়ে, তুমি তোমার হার্ড ওয়ার্কিং দিয়ে। কি বললাম, বোঝা গেল? তাহলে দেখো আমি কিন্তু আজকে অনেকগুলো পয়েন্ট টাচ করলাম। এক হচ্ছে এন্ট্রান্স এক্সাম বোর্ড কি চায়, কি দেখতে চায়, এই যে পরীক্ষাটা নিচ্ছে তোমার কি দেখছে, বলো কি বললাম? তোমার সাবজেক্ট ম্যাটারে কনসেপ্ট ক্লিয়ার আছে কিনা, তো তোমাকে সেখানে জোর দিতে হবে। 2 নম্বর জিনিস টাচ করলাম যে আমার মেধা কম, আমার মেমোরাইজ পাওয়ার কম, তবুও তুমি পারবে, তুমি যদি মনোযোগ দিয়ে পড়াশোনা করো, মনোযোগ দিয়ে ক্লাস করো, তুমিও এক্সাম ক্র্যাক করতে পারবে। 3 নম্বর যে পয়েন্ট আমি টাচ করলাম সেটা হচ্ছে স্যার কিভাবে পড়বো। অ্যাক্টিভ রিকল, বারবার প্রত্যেকটা ব্যাচেই কথা বলি, পড়ো, বন্ধ করো, কি পড়লে নিজেকে বলো। যতক্ষণ না নিজেকে বলতে পারছি আমি ছাড়বো না, পরের টপিকে যাবো না। হ্যাঁ, আচ্ছা নিজেকে গল্পের মতো বলতে পারলাম, মানে হ্যাঁ এটা বুঝেছি আমি, তাহলে তুমি আমাকেও বলতে পারবে। এই তো, এই কয়েকটা পয়েন্ট কিন্তু আমি খুব জরুরি পয়েন্ট আমি টাচ করলাম। যেদিন যেদিন পড়া ধরবো আমি কিন্তু এভাবেই জিজ্ঞাসা করবো, আচ্ছা এই ব্যাপারটা, মনে করো 2 পেজের একটা টপিক, আমি বলবো ব্যাপারটা কি সেটা আমাকে বুঝায় বলো। তুমি সে 2 লাইনে বলো, 3 লাইনে বলো, আর 5 লাইনে বলো, আমাকে বুঝায় ব্যাপারটা সারাংশটা বলতে হবে। তাহলেই বুঝবো যে না, তোমার সাবজেক্ট ম্যাটারে কনসেপ্ট হয়েছে, এখান থেকে যদি এমসিকিউ আসে তুমি পারবে। এটা ভেবো না বেশি পাকা হয়ে, স্যার পড়া ধরতেছে, এর থেকে ভালো যদি স্যার পরীক্ষা নিতে একটা এমসিকিউ হয়, সে তো পরীক্ষা আমি নেবই, আমি তো বলি নেবো না,
তাহলে বেশি ভালো হতো। পড়া কি আমাদের ধরবে পরীক্ষায়? কিন্তু তোমরা তো বুঝতে পারছো না, আমি বুঝতে পারছি। তোমাকে যে পড়া ধরবো সেজন্য তুমি পড়বে, মেমোরাইজ করবে, নিজেকে বলার চেষ্টা করবে, তৈরি হয়ে বসবে পড়া দেওয়ার জন্য। এতেই তো তোমার অনেক পড়া হয়ে গেল। তারপর আমি বলব কনসেপ্ট বলো, পড়া হয়ে গেল। এটা যদি হয়ে গেল তাহলে তুমি এমসিকিউ করতে পারবেই। যারা বেশি পাকা তারা ভাবে এরকম। কারণ কয়েক বছরে দেখেছি তো, কয়েকজন এরকম কথা বলেছেও আমাকে। তারা কিছু করতেও পারে না। হুম? যারা আমার কথা শোনেনি, আমার উপরে বেশি পাকামো করতে গেছে, হ্যাঁ? তারা কিছু করতেও পারেনি দেখেছি আমি। যাই হোক, করতে পারলে ভালো। তো এই হচ্ছে কথা। বলো এবার তোমাদের যদি কোনো ডাউট থাকে জিজ্ঞেস করতে পারো।